ঠিক আছে, তাহলে ওর অ্যাবর্শন করাও, আমি 2টা বাচ্চা পালতে পারবো না। ইলহাম জুঁইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চা আমি মেরে ফেলবো, তুমি পাগল হয়ে গেছো? তাহলে কি করতে চাও? শোনো ইলহাম, হয় আমায় ছেড়ে দেবে নয়তো বাচ্চা অ্যাবর্শন করাবে। তোমার কাছে 2টো অপশন। 3 বছর ধরে আমি অপেক্ষা করছি। বলেছিলে ইহান একটু বড় হলে ঋতুকে ছেড়ে দিবে, এখন আরেকটা ঝামেলা তৈরি করে বসে আছো। যত সব। ইলহাম চুপচাপ বসে আছে। সে বুঝতে পারছে না সে কি করবে। মরে গেলেও সে নিজের বাচ্চা মেরে ফেলতে পারবে না, এতটা হৃদয়হীন সে নয়। অন্যদিকে জুঁইকে ছেড়ে দিতে হবে। এখন ইলহাম কি করবে কিছুই বুঝতে পারছে না। ঋতু কাঁদছে, একটু পরপর শরীরটা কাঁপছে তার। আলো দরজার বাইরে দাঁড়িয়ে তাকে দেখছে। এই মেয়েটা এভাবে কাঁদছে কেন? এত বড় সুসংবাদ পেয়েও কাঁদছে কেন মেয়েটা? সামিন নিজের বিছানায় গা এলিয়ে শুয়েছিল। আলোকে দেখে দ্রুত উঠে বসে, তারপর বলে, সরি, আমি উঠছি, তুমি বিশ্রাম নাও। আলো তার উত্তর না দিয়ে বলে, আপনার ভাইয়ের বউ কাঁদছে। আপনার চরিত্রবান ভাই একটা প্রেগনেন্ট মেয়েকে কষ্ট দিতে পর্যন্ত ছাড়ছে না। এখন আপনি কি বলবেন ইয়াশার মির্জা? সামিন হা হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ঋতু কাঁদছে হুম, কেন? আপনার ভাই তার অ্যাবর্শন করাবে। তাকে 1 বছর রেখে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করবে আপনার ভাই। তেজি কণ্ঠে আলো বলতে থাকে। সামিন বিছানা থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে ইলহামের ঘরের দিকে যায়। ঋতুকে ঈশিতা ধরে রেখেছে। হুট করে সামিন ঘরে ঢুকে পড়তে ঋতু চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। সামিন গম্ভীর কণ্ঠে বলে, মেয়েটিকে? ঋতু চুপ করে থাকে। সামিন ধমক দিয়ে বলে, মেয়েটিকে ঋতু? এমপির ভাগ্নি চুই। কাপা কাপা গলায় বলে ঋতু। আমার সাথে শুরুতেই তোমার বলা উচিত ছিল ঋতু। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, ভাইকে অন্ধের মতো বিশ্বাস করা মানুষ কি করত? ঋতুকেই চুপ করিয়ে রাখতেন। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে ইলহামকে ফোন লাগায়। ওপাশ থেকে ইলহাম ফোনটা রিসিভ করতে সামিন বলে ওঠে, কোথায় তুই? ইলহাম আমতা আমতা করে বলে, একটা কাজে এসেছি ভাইয়া। কেন? তুই যেখানে থাকিস আগামী 1 ঘন্টার মধ্যে আমার সামনে আসবি ইলহাম। ইলহাম অবাক হয়ে বলে, কেন ভাইয়া? সামিন সে প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেয়। তারপর ঋতুকে বলে, এখানে বিশ্রাম করবে তুমি, ওদিকে যাই হয়ে যাক বের হবে না। ইলহাম চিন্তিত ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি শান্তিনীরে ভেতরে প্রবেশ করলে গাড়ি থামিয়ে সে নেমে পড়ে। হেঁটে লিভিং রুম পেরিয়ে সোজা দোতলার সিঁড়ির দিকে যায়। দোতলার লিভিং রুমে সামিন দাঁড়িয়ে আছে, খানিকটা দূরে আলো এবং ঈশিতা দাঁড়িয়ে। তাদের পাশেই ইসমাম। ইলহাম এগিয়ে গিয়ে বলে, ভাইয়া কি হয়েছে? সামিন কিছু না বলে সশব্দে ইলহামের গালে একটা চড় বসিয়ে দেয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ মির্জা নিজ ঘর থেকে বেরিয়ে আসে। ইলহাম হতভম্ব ভাব নিয়ে বলে, তোমাকে মারলে ভাইয়া? জুয়ের সাথে কি তোর? ইলহামের মুখ শুকিয়ে যায়। জুয়ের নাম শুনে সামিন চেঁচাতে থাকে, বলছিস না কেন? জুয়ের সাথে কি? কিছু না ভাইয়া। কিছু না? না। সামিন পুনরায় একটা চর বসিয়ে দেয় ইলহামের গালে। ইলহাম চেঁচিয়ে বলতে থাকে, তুমি আমাকে সন্দেহ করে আমার গায়ে হাত তুলছো, তাও আমার ছোট ভাই বোনের সামনে, তোমার বউয়ের সামনে। হ্যাঁ তুলছি, তুই যা করেছিস তাতে এটাই তোর উপযুক্ত শাস্তি। ইলহাম আলোর দিকে এক পলক তাকিয়ে ভাইকে বলে, কে দিচ্ছে তোমার এসব বুদ্ধি? ওই মেয়েটা, তাই না? আসার সাথে সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়ার ফোন দিয়ে এটেছে। সামিন ইলহামের কলার ধরে বলে, ও তোর ভাবি, সম্মান দিয়ে কথা বলবি। আলো সামিনের দিকে তাকায়। ইসমামও ভাইকে দেখে। ইলহাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসে। তারপর নিজের কলার থেকে ভাইয়ের হাত ছাড়িয়ে দিতে দিতে বলে, জুয়ের সাথে আমার সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ে করব। চেঁচিয়ে বলতে থাকে ইলহাম। নিজের ঘর থেকে ইলহামের সব কথা শুনছে ঋতু। তার দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে ইলহামকে ধাক্কা দিয়ে বলে, বের হয় বাড়ি থেকে এক্ষুনি। ইলহাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া! আর কখনো যেন আমি তোকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি, এক্ষুনি বের হ। ধাক্কাতে ধাক্কাতে ইলহামকে দোতলা সিঁড়ির কাছে নিয়ে আসে সামিন। ইলহাম কণ্ঠে তেজ নিয়ে বলে, তুমি কে বের করার আমাকে? সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি সব, তুই বের হ ইলহাম। তুমি আমার বাবাকে মারছো কেন বড় বাবা? বাড়ি থেকে কেন চলে যেতে বলছো? ইহান দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন এগিয়ে গিয়ে ইহানকে কোলে তুলে নেয়। তারপর নরম গলায় বলে, তুমি তোমার ফুপির কাছে যাও বাবা, এখানে বড়রা কথা বলছে। সামিন ঈশিতার দিকে তাকাতে ঈশিতা এসে ইহানকে নিয়ে চলে যায়। সামিন অগ্নিদৃষ্টি দেয় ইলহামের দিকে। ইলহাম এক পলক ইমতিয়াজ মির্জার দিকে তাকায়। তারপর সামিনের দিকে তাকিয়ে বলে, কি ভেবেছো তোমরা? তোমরা ছাড়া আমি অচল, আমার কোনো মুরুট নেই, থাকবো না এই বাড়িতে। আমি সব সময় তোমার কথা শুনে চলতে হবে ভাইয়া। আমি কাউকে ভয় পাই না, থাকবো না এই বাড়িতে। ইলহাম হনহন করে সিঁড়ি ভেঙে নিচে নামে।
সামিন তার জায়গায় দাঁড়িয়ে আছে। একটু পরে ইলহামের গাড়ি স্টার্ট হবার শব্দ শোনা যায়। সামিন সোজা নিজের ঘরে চলে যায়। ইমতিয়াজ মির্জা তার ঘরে ঢুকে। শান্তিনীরের পরিবেশ এখন থমথম হয়ে আছে। ঋতু নিজের ঘরে শুয়ে আছে চুপচাপ। কাঁদতে কাঁদতে শরীরটা তার নিস্তেজ হয়ে গিয়েছে। ইহান তার ফুপির কাছে। সামিন নিজের ঘরে ল্যাপটপে কিছু কাজ করছিল। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। এখন অফিসের অ্যাকাউন্টসকে মেসেজ করে দিচ্ছে ইলহামকে যাতে কেউ কোনো টাকা না দেয়। কিছুক্ষণ পরে ল্যাপটপ বন্ধ করে বারান্দার দিকে তাকায় সে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে। বারান্দায় আলো শাড়িটা মেলে দেওয়া ছিল। শুকনো শাড়িটা এভাবে ভিজে যাবে দেখে সামিন এদিক ওদিক তাকায়। ঘরে আলো নেই। ল্যাপটপ সরিয়ে রেখে সে নিজেই উঠে পড়ে বারান্দায় যায় শাড়িটা তুলে নিতে। শাড়িটা দ্রুত তুলে নিতে গিয়ে হঠাৎ খেয়াল করলো কিছু একটা নিচে পড়ে গিয়েছে। সামিন এর নিচে তাকাতেই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় লজ্জায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার ভেতরেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। বোকার মতো মেয়েদের জিনিসে হাত দেওয়া তার উচিত হয়নি এভাবে, কিন্তু সে কিভাবে জানবে মেয়েরা শাড়ির নিচে তাদের ব্যক্তিগত পোশাক শুকাতে দেয়। নিচে পড়ে থাকা বস্তুটার দিক থেকে চোখ সরিয়ে শাড়িটা জায়গা মতো রেখে দেয়। যার জিনিস সে এসে নিয়ে যাবে ভিজুক। সামিন শাড়িটা দড়িতে রেখে ঘুরে দাঁড়াতেই দেখে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে আলো তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে ক্ষোভ। সামিন একটা ঢোক গিলে ফেলে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। হয়েছেও তাই। খুঁড়িয়ে খুঁড়িয়ে আলো এসে তার জিনিসপত্র তুলে নিয়ে সামিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, অসভ্য, অসভ্য, জঘন্য, ফালতু লোক! কোন সাহসে আপনি আমার পোশাকে হাত দিয়েছেন? ন্যূনতম কমন সেন্স নেই? সামিনের লজ্জার সীমা রইল না। কেন যে সে আগ বাড়িয়ে শাড়িটা তুলতে এলো? সে আলোকে সরি বলতে যাবে তার আগেই আলো তার দিকে এগিয়ে এসে তার বুকে এলোপাথারি কিলঘুষি মেরে চেঁচাতে থাকে, অসভ্য লোক! কোন সাহসে আমার জিনিসে হাত দিয়েছেন? জঘন্য লোক কোথাকার, ফালতু লোক! সামিন আলোর দিকে তাকিয়ে আছে। ভীষণ ক্ষেপে গিয়েছে মেয়েটা। সে নরম গলায় বলে, মারছো কেন আমাকে আলো? আমি বুঝতে পারিনি, দেখছিলাম তোমার শাড়িটা ভিজে যাচ্ছে তাই। আলো সামিনের কোনো কথা শুনে না। একটা ধাক্কাতে সে নিজের পোশাক নিয়ে ঘরের ভিতর চলে যায়। রাগে তার গা কাঁপছে। সামিন বোকার মতো এদিক ওদিক তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আমার দোষটা কোথায়? আলো তার পোশাক আলমারিতে তুলে রেখে ঘর থেকে বের হয়ে যায়। সামিন একটা দীর্ঘশ্বাস ছেলে বলে, যুগে যুগে ভদ্রলোকেরাই দোষের ভাগীদার হয়েছে, এটা আবারও প্রমাণিত। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে কানে ধরে। ফুয়াদ বলে, একবার বটতলা আসবি, আড্ডা দিতাম। কি করছিস তুই? বউয়ের হাতে মায়ের খেলাম। মানে এতদিন সব কিছু গালাগাল পর্যন্ত ছিল, আজ গায়ে হাত তুলল। উপকার করতে গিয়ে আজ এত বড় একটা বাস খেয়েছি। ইলহামকে দেখে দরজা থেকে জুই সরে দাঁড়ায়। ইলহাম ক্লান্ত ভঙ্গিতে ভেতরে ঢুকে। তার মাথাটা ভীষণ ধরেছে। সোজা গিয়ে জুইয়ের বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ে সে। জুই দরজা বন্ধ করে ইলহামের দিকে এগিয়ে গিয়ে বলে, গিয়ে আবার ফিরে এলি যে? কি হয়েছে বাড়িতে? তোমার ভাই কেন ডেকেছিল? বাড়ি থেকে লাঠি মেরে বের করতে ডেকেছিল। নিচু স্বরে বলে ওঠে ইলহাম। জুই বিছানার একপাশে বসে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, হোয়াট? বের করে দিয়েছে বাড়ি থেকে। জুইয়ের মুখে হাসি ফুটে। সে নিজের খুশি প্রকাশ না করে বলে, দেখছিও না আরো বাড়িতে? তোমার সম্পত্তি তুমি বুঝে নিয়ে ওদের সাথে সম্পর্ক শেষ করে দাও। ইলহাম চিত হয়ে শুয়ে জুইয়ের দিকে তাকিয়ে বলে, সম্পত্তি কিচ্ছু পাবো না আমি, ভাইয়া সাফ সাফ জানিয়ে দিয়েছে। জুই যেন আকাশ থেকে পড়ল। হতবাক হয়ে বলে, মানেটা কি? ইলহাম জুইয়ের কথার উত্তর না দিয়ে কণ্ঠে একরাশ হতাশা নিয়ে বলে ওঠে, ইধানের জন্য কষ্ট হচ্ছে খুব, ওর কথা মনে পড়ছে। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন যাব কি যাব না ভাবছি। জুই প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সে তার বিরক্তি প্রকাশ না করে বলে, এখন তোমাকে বলেছে সম্পত্তি দেবে না আর তুমি মেনে নিলে? অদ্ভুত। ইলহাম উঠে বসে জুইয়ের দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলল, আমি আমার ছেলেটার জন্য কষ্ট পাচ্ছি আর তুমি সম্পত্তি নিয়ে পড়ে আছো। আচ্ছা একটা কথা বলো তো জুই, আমাকে নাকি আমার সম্পত্তিকে, কোনটাকে তুমি বেশি প্রায়োরিটি দাও? জুই থতমত খেয়ে বলে, অবশ্যই তোমাকে। আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। আমাকে যদি প্রায়োরিটি দিতে তাহলে আমার সন্তানকেও প্রায়োরিটি দিতে। তোমার কণ্ঠে সবসময় ইয়ানের জন্য তুচ্ছ তাচ্ছিল্য দেখি, এসব আমি বরদাস্ত করবো না জুই। জুই নরম সুরে বলে, তুমি ভুল ভাবছো ইলহাম, আই এম সরি। ঠিক আছে, আমার মাথাটা বেশ ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দাও মাথার, কপালটা একটু মাসাজ করে দাও। জুই একবার নিজের হাতের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলে, আমি এইমাত্র নেল পলিশ লাগিয়েছি ইলহাম, তোমার ওষুধ এনে দিই মাথা ব্যাপ। ইলহাম জুইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কিচ্ছু লাগবে না, তুমি আমার সামনে থেকে যাও। বড় বাবা, ইহানের ডাকে সামিন পিছনে ফিরে তাকায়। ইহান তার কাছে এগিয়ে আসে। সামিন ইহানকে কোলে তুলে নিয়ে বলে, বাবা কখন আসবে বড় বাবা? বাবাকে কেন বের করে দিলে বাড়ি থেকে?
সামিন কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি যখন কোনো দুষ্টুমি করো তখন তোমার টিচার তোমাকে কিছু সময়ের জন্য ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়ে রাখে না? ইহান মাথা নাড়ায়। সামিন বলে, তোমার বাবাও একটু দুষ্টুমি করেছে, তাই তাকে একটুখানি শাস্তি দিয়েছি। বাবা কি দুষ্টুমি করেছে? কারোর পেন নিয়ে নিয়েছে? কাউকে খুঁচিয়েছে? সামিন মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। সে কি উত্তর দিবে? ঈশিতা এসে দাঁড়ায় সেখানে। ইহানকে বলে, চলো আমার ঘরে চলো, আমার কাছে ঘুমাবে আজ। আমি মাম্মার কাছে ঘুমাবো। সামিন ইহানের গালে হাত রেখে বলে, মাম্মা অসুস্থ শোনা, তুমি ফুপির সাথে যাও প্লিজ। ঘরে ঢুকে একটা দৃশ্য দেখে সামিন থমকে যায়। আলো জায়নামাজে বসে আছে। সামিন দাঁড়িয়ে থাকে। সামনে যে দৃশ্যটি সে দেখছে এটা সম্ভবত তার দেখা সবচেয়ে সুন্দর এবং চক্ষু শীতল করা একটা দৃশ্য। মাকেও সে এভাবে জায়নামাজে বসে থাকতে দেখত। মায়ের চুরি পরা হাতে যে মেয়েটি মোনাজাত ধরে আছে তার হাত দুটো অবিকল সামিনের মায়ের মতো গোলগাল। মনে হচ্ছে সামিনের মা হোসনে আরা শান্তি মোনাজাত ধরে বসে আছে। মাথায় তার লম্বা একটা ঘোমটা। দীর্ঘ সময় সামিন আলোকে দেখতে থাকে। নামাজ শেষ হলে আলো জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে জায়নামাজ ভাঁজ করে ঘুরে দাঁড়াতেই দেখে সামিন তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে কি বলছিলে মোনাজাতে আছিয়া? ফেরাউনের মৃত্যু কামনা করছিলে? আলো কয়েক মুহূর্ত সামিনের দিকে তাকিয়ে জায়নামাজ তুলে রাখতে যায়। সামিন হাত বাড়িয়ে আলোর পথ আটকে দেয়। আলোর দিকে তাকিয়ে বলে, বলো না কি বলছিলে মোনাজাতে? ভাইয়া আসবো? ঋতু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সামিন ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে, এসো। ঋতু ধীর পায়ে হেঁটে ভেতরে ঢুকে। সামিন ঋতুকে বলে, ডাক্তার ডাকতে হবে তোমার জন্য? ঋতু মাথা নাড়ায়। সামিন বলে, ঠিক আছে, বসো এখানে, বলো কেন এসেছো? ঋতু একটা চেয়ারে বসে মাথা নিচু করে রেখেছে। সামিন বলে, বলো কেন এসেছো, কি হয়েছে ঋতু? ঋতু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, ওনাকে বাড়িতে আনুন ভাইয়া। সামিন ঋতুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, না। ঋতু আমতা আমতা করে বলে, এভাবে তো ভাইয়া কোনো সমাধান হয় না, তাই না? এই যে মির্জা বাড়ির লক্ষ্মী মেজ বৌমা, তোমাকে আল্লাহ তাআলা কি দিয়ে করেছে একটু বলবে? ঋতু আলোর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বলে, এভাবে কি আমার প্রতি ওনার ভালোবাসা জন্মে যাবে ভাইয়া? আপনি ওনাকে ডেকে আনুন, আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই। সামিন ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ঋতু বলতে থাকে, বাচ্চাটা জন্মালে আমি আপনাদের বাড়ির বংশধরদের আপনাদের হাতে তুলে দিয়ে চলে যাব। আপনার ভাই স্বামী হিসেবে যেমন হোক না কেন, সে বাবা হিসেবে অনন্য, তার প্রতি আমার কোনো রাগ নেই। বাজে না বকে যাও ঋতু, তুমি বিশ্রাম নাও। ভাইয়া এতটা বাধ্য থেকেও তার মনে জায়গা করে নিতে পারিনি, তার মানে আমি সত্যি অযোগ্য। ওনাকে আপনি বাড়িতে ডাকুন, আমি বাচ্চা জন্মালে চলে যাব, তারপর উনি ওনার বাচ্চাদের নিয়ে পছন্দের নারীর সাথে সুখে থাকুক। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, খুব স্বামীর ঘর ছাড়ার কথা বলছো যে, এসব নিজের বড় জায়ের বুদ্ধিতে করছো নাকি? তোমরা বুদ্ধি করে চলে যাচ্ছ সবাই। আলো সামনের দিকে তাকায়। সামিন আলোকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে বলে, স্বামীর ঘর ছাড়াও কোনো সমাধান না। স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। স্বামী খারাপ হলে তাকে শুধরে নিতে হয়, নয়তো নারী কেন বলা হয়েছে তোমাদের? আলোর ইচ্ছে করছে সামিনকে কঠিন কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু সে চুপ থাকে। ঋতু সামিনকে বলে, কিভাবে শোধরাবো ভাইয়া? শোধরানোর হলে তো ইহানের জন্মের পরেই শুধরে যেত। সামিন ঋতুর মাথায় হাত রাখে, নরম গলায় বলে, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি জেনেছি আমার একটা বোন না দুটো বোন। বোনের মতো সব সময় খেয়াল রেখেছো আমার উপর ভরসা রাখো। আমি আমার বোনের সংসার এভাবে শেষ হতে দেব না। ওকে নাকানি চুবানি খাইয়ে তবে এ বাড়িতে আনবো। একটু ভুগতে দাও, তোমার গুরুত্ব বুঝতে দাও, আর ওই মেয়েরও ব্যবস্থা করব আমি। ভরসা করো তো আমায়, করো না? ঋতু মাথা নাড়ায়। সামিন বলে, গিয়ে রেস্ট নাও, যাও। ঋতু চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আলো ঋতু আর সামিনকে দেখে। ঋতুর প্রতি সামিনের অগাধ সহানুভূতিকে সে বিচার করতে পারছে না। কখনো মনে হচ্ছে সামিন হয়তো এমনই, আবার হুট করে মনে পড়ে গেল ঋতু তার বংশের বংশধর জন্ম দিয়েছে। শুধুমাত্র এই একটা কারণে ঋতুর প্রতি এতটা নরম ভাব দেখাচ্ছে সে, নয়তো এই লোকটা তো সামিনিয়াসার একটা পিশাচ।
ঋতু চলে যেতেই সামিন ঘুরে আলোর দিকে তাকায়। আলো চোখ সরিয়ে নিয়ে বিছানায় ঘুমানোর প্রস্তুতি নেয়। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে ডিভানে রেখে আলোর দিকে তাকিয়ে বলে, মশারি টাঙিয়ে নাও, খুব মশা পড়ছে, আশেপাশে সর্বত্র ডেঙ্গু। আলো এক পলক সামিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে ওঠে, শহরের মেয়র শহরে মশা নিধনের ঔষধ দেওয়ার ব্যবস্থা না করে গুন্ডামি করে বেড়ায়। অমুককে উচিত শিক্ষা দেয়, তমুকের থেকে প্রতিশোধ তোলে, অমুকের মেয়েকে তুলে এনে বিয়ে করে, তমুকের জমি দখল করে বেড়ালে শহরে ডেঙ্গুর প্রকোপ তো বাড়বেই। সামিন আলোর দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়র তার সব দায়িত্ব পালন করেছে, তারপরও জনগণের সচেতন থাকা জরুরি। মশারি না টাঙিয়ে সবটা মেয়রের ভরসায় ফেলে রাখলে তো চলে না। মেয়র কি বাড়ি বাড়ি গিয়ে জনগণের মশারি টাঙিয়ে দিয়ে আসবে এখন? আলো চুপ করে থাকে। সামিন আলমারি থেকে মশারি বের করে সেটা টাঙিয়ে দিতে যায়। আলো সামিনের সামনে দাঁড়িয়ে বলে, প্রয়োজন নেই, নিয়ে যান এটা এখান থেকে, আমি মশারির ভেতরে ঘুমোতে পারি না। সামিন আলোর কথা না শুনে মশারি টাঙাতে থাকে। আলো সামিনের হাত থেকে মশারি টেনে নেয়, চেঁচিয়ে বলে, বললাম না প্রয়োজন নেই। সামিন আলোর দিকে তাকিয়ে মশারি টেনে দেয়। আলো তেজ দেখিয়ে নিজের দিকে টানতে থাকে। এক পর্যায়ে সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শক্তি দেখাচ্ছ? একটা তুলে আছাড় মারবো অবাধ্য মেয়ে। এসব যত্নবান স্বামী হবার নাটক করে আপনার প্রতি আমার অনুভূতি বদলাতে চান? আমি ঋতুর মতো মেয়ে নই ইয়াশার মির্জা, কাজ হবে না। সামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে টেবিলের ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে এসে মশারিটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। আলো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সামিন উঠে দাঁড়িয়ে গিয়ে ডিভানে উপর হয়ে শুয়ে পড়ে। রাগে তার কপালে দুপাশে রক দপদপ করছে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। ইলহামের জ্বর এসে গিয়েছে। বিকাল থেকে যখন মাথা ব্যথা করছিল তখনই সে টের পেয়েছে জ্বর আসতে চলেছে। শরীরের সর্বত্র যন্ত্রণা করছে, একটু স্বস্তি পাচ্ছে না। ইহানের সাথে কথা বলতে বেশ কয়েকবার ফোন করেছিল ঈশিতার কাছে, ঈশিতা ফোন ধরেনি। বাড়ির কেউই ফোন ধরবে না সে জানে। বাধ্য হয়ে পোনাচাচার নাম্বারে ফোন করে জেনে নিয়েছে ইহানের খবর। ঋতুর খবরও জানতে চেয়েছিল, কেন জানতে চেয়েছিল তা ইলহাম বুঝতে পারছে না। ঋতুর পেটে তার সন্তান শুধুমাত্র সেই জন্যে কি? ইলহাম সেদিনের কথা মনে করতে থাকে। বাবা মা জোর করে একটা গ্রামে সদ্য ক্লাস 10-এ পড়ুয়া মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। মা বাবার ধারণা ছিল সুন্দরী নামাজি অল্প বয়সী বউ পেলে বকে যাওয়া ইলহাম শুধরে যাবে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, বরং একটা প্রাণবন্ত ফুটফুটে ফুলে কালশিটে পড়েছে তার মতো অমানুষের হাতে পড়ে। বিয়ের প্রথম দিন থেকেই মাগনা গৃহ পরিচারিকা এবং যৌনদাসী হিসেবেই ট্রিট করে এসেছে মেয়েটিকে। কখনো উঁচু গলায় কথা বলে প্রতিবাদ পর্যন্ত করেনি মেয়েটি। পেটে ইলহামের দুটো সন্তান ধরেও ফিরে যেতে হবে খালি হাতে। মাঝখানে স্বামীর ভালোবাসা কি সেটাই কখনো বুঝলো না। কিছুক্ষণ এসব কথা ভেবে ইলহাম চোখ বন্ধ করে ফেলে। জ্বরের তীব্রতা বাড়ছে। ইলহাম খেয়াল করেছে অসুখ বিসুখ হলে সে ভীষণ অপরাধবোধে ভুগতে থাকে। সুস্থ থাকলে অমানুষ হয়ে যায়, কষ্ট দেয় একটা ফুলকে। জ্বরের ঘরে বিড়বিড় করে বলে ওঠে, জ্বর থাকুক, আজীবন থাকুক। মাথা ঘুরিয়ে সে তার পাশে ঘুমিয়ে থাকা জুইকে দেখে। একটা গভীর নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডেকে ওঠে, চুই। ঘুমের মধ্যে হুঁ বলে সাড়া দেয়। ইলহাম বলে, জ্বরটা একটু মেপে দেখবে? জুই উঠে বসে চোখ ডলতে ডলতে উঠে গিয়ে থার্মোমিটার নিয়ে এসে ইলহামের কপালে ধরে। জ্বর 102। ইলহাম কিছুক্ষণ জুইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি বাড়ি যেতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। গাড়ি থামিয়ে ইলহাম নেমে পড়ে। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। রিয়াজ গেট বন্ধ করে ছুটে এসে বলে, আপনাকে ধরবো ভাইয়া? ইলহাম নিষেধ করে। কলিং বেল টিপে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। সিতারা এসে দরজা খুলে দেয়। রাত 3টার সময় ইলহামকে দেখে সিতারা অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইলহাম তাকে পাশ কাটিয়ে টলতে টলতে সিঁড়ির দিকে যায়। ফুলির মা এসে সিতারাকে ফিসফিসিয়ে বলে, নেশা করেছে নাকি? তাহলে আজ বড় ভাইজান একে মেরেই ফেলবে। দরজায় ঠকঠক আওয়াজ হয়। ঋতু ভাবল ঈশিতা হয়তো ইহানকে দিতে এসেছে। অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে দরজার ছিটকিনি খুলে দেয়। দরজা খুলে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইলহাম লাল দুটো চোখ নিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত ঋতু নিজের স্বামীর দিকে তাকিয়ে থেকে তার কপালে হাত ছোঁয়ায়। ইলহাম তার স্ত্রীকে দেখতে থাকে। খুবই নিচু স্বরে ঋতু বলে ওঠে, আপনার গায়ে তো বেশ জ্বর। ইলহাম হুঁ বলে ধীর পায়ে হেঁটে বিছানার দিকে যায়, তারপর ধপ করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ঋতু এগিয়ে গিয়ে বলে, ওষুধ খেয়েছেন? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ইলহাম কোনো উত্তর দেয় না। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103-এর একটু উপরে। এক্ষুনি জ্বর নামানো প্রয়োজন। ঋতু প্রায় ছুটে ঘর থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। সামিনকে ডাকা যাবে না, ভাইয়া যদি ইলহামকে দেখে রেগে যায়। ঋতু নিজেই একটা বাটিতে পানি এনে ইলহামের মাথায় জলপট্টি দিতে থাকে।
ইলহাম চোখ পিটপিট করে ঋতুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, দিও না সব, প্রয়োজন নেই। ঋতু ইলহামের কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ঋতু বলে ওঠে, আপনার প্রেমিকা কেন করে না এসব? সে তো আমাকে বিয়ে করে আমার বাচ্চা পেটে ধরে আটকে যায়নি তোমার মতো বেহায়া নয়। ঋতু ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে, ইহান কোথায়? ঋতু বিছানা থেকে নামতে নামতে বলে, আপুর ঘরে, আমি নিয়ে আসছি। ইলহাম ঋতুর হাত টেনে ধরে। ঋতু বসে পড়ে। ইলহামের দিকে তাকাতেই ইলহাম বলে, দরকার নেই, তুমি দরজা বন্ধ করে এসো, আমি ঘুমোবো। ধীরে ধীরে নেমে ঋতু দরজা বন্ধ করে ইলহামের পাশে গিয়ে বসে। ইলহাম কাঁপা কাঁপা একটা হাত ঋতুর দিকে এগিয়ে দিয়ে তার পেটে হাত রাখে। ঋতু চমকে উঠে তাকায় তার স্বামীর দিকে। ইলহাম নরম গলায় বলে, আমি এই বাচ্চাটা চাই। জানি আপনি শুধু আমাকেই চান না। ঠান্ডা গলায় বলে ঋতু। তার কণ্ঠে না ছিল কোনো ক্ষোভ, না ছিল কোনো হতাশা। ইলহাম কিছু না বলে একটা ম্লান হাসি এসে দেয়। তারপর দু চোখ বন্ধ করে শুয়ে থাকে চুপচাপ। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুলির মায়ের কাছে ইলহামের বাড়িতে আসার খবর পেয়ে খেপে যায় সামিন। রেগেমেগে দোতলায় চলে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। কিছুক্ষণ পর ঋতু দরজা খুলে দিয়ে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন বিছানায় শুয়ে থাকা ইলহামকে একবার দেখে ঋতুকে ধমক দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।